বিজ্ঞাপন বিজ্ঞাপন, নারীর যৌবন আর শুধুই বিজ্ঞাপন। টিভি খুলে দেখো, কোনো সিরিয়াল তুমি আর মন দিয়ে দেখতে পারবে না। মেয়েদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত কিভাবে সুন্দর রাখা যায় সেসব সাবানের বিজ্ঞাপন। তবুও তো মানুষ দেখতে ছাড়ে না। টিভি নামক বোকা বাক্সের সামনে বসে হাজার হাজার স্কুল পড়ুয়া অবাক চোখে বিশ্বকে দেখছে। তাই তো বাচ্চারা কানামাটি হাঁটুডুবি খেলে না, মেয়েরা পুতুল নিয়ে বড় বড় খেলে না, তারা খেলে শুধু হিন্দি গানের আন্তাক্ষরী। জাতীয় সঙ্গীত তাদের মনে থাকে না, তাদের মনে থাকে সেই টিভিতে শোনা বিজ্ঞাপনের গান। বাহ, ব্যাপারটা তুই দারুণ ব্যাখ্যা করেছিস। এগুলো আমার কথা নয় শুভেন্দু, আমার দাদা নতুন উপন্যাসে এই কথাগুলোই লিখেছে। ও তাই বল, আমি ভাবলাম তুই এই ধরনের কথা শিখলি কি করে। তোর মুখে তো আমি এই ধরনের কথা আগে কোনোদিন শুনিনি। এই যে আগামী দিনের মানব বৃক্ষের চারা, তোমরা কি ভীষণ ভয়ঙ্কর সেই পদচিহ্ন গ্রামটাকে দেখেছো? না কাকু। কি করে দেখবে? এখন তার কোনো বাড়িতে ওইসব বই পড়াই হয় না। আর রামায়ণ মহাভারত তো কবে ওই প্রকারে গল্পে চলে গেছে। এখন বাবা মা ছেলে ছেলের বউ নাতি নাতনি তাদের হাতে দেখা যায় অশ্লীল মহিলা পত্রিকার বিজ্ঞাপন। হ্যাঁ, তোমরা জেনে রেখো, দাঁত পড়া চুল পাকা কাস্তে কাস্তে দম বন্ধ হয়ে যাওয়া বাড়ির গৃহকর্তার হাতেও দেখা যায় মহিলা পত্রিকার বিশেষ সংখ্যা। আর সেই জন্যই তো আমার লেখা আজ আর চলে না। কোন প্রকাশক আমার লেখা বই আজ আর ছাপতে চায় না। তবু আপনি লিখে যান কাকু, আপনি লিখে যান। আপনি যেন কোনোদিন লেখা থামাবেন না, আপনি লিখে যান। ও শুভেন্দু না? হ্যাঁ দাদা, ও আমার সঙ্গে খেলা নিয়ে আলোচনা করতে এসেছিল। আমি বুঝতেই পারিনি রে যে এতক্ষণ তোরা দুজন এখানে ছিলি। যা যা যা, ভিতরে যা। আমাকে একটু একা থাকতে দে ভাই, আমাকে একটু একা থাকতে দে। তুমি লেখো দাদা, তুমি লেখো, আমি বৌদিকে চা করে নিয়ে আসতে বলছি। আবার এই গঙ্গা আসবে, আবার আমার যন্ত্রণাটা বাড়বে। এই গঙ্গাকে নিয়ে আমি এখন কি করি? কিন্তু ওর তো কোনো দোষ নেই, সব দোষ তো আমার। আমি কি করতে চেয়েছিলাম আর কি হয়ে গেল? কি যে পেরা পেরা কি যে পেরা কি যে পেরা সাদের কবি জানতে গিয়ে নিজে আমি ওরে মোরা কি যে পেরা কি যে পেরা ভুল কিসে না জেনে যাই হিসাব করে অভাবের শূন্য আমার যাকে সব হারিয়ে। ভুল কিসে না জেনে যাই হিসাব করে অভাবের শূন্য আমার মিলেনি সব হারিয়ে। লিখে বিধাতা নাম কিনেছে ভাগ্যদাতা, রাখি সেই দাতার পায়ে হাজার প্রণাম। কি চেয়েছি আর কি যে পেলাম, কি চেয়েছি আর কি যে পেলাম। কিন্তু
কিন্তু ওই গঙ্গার হাত থেকে আমি নিষ্কৃতি পাবো কেমন করে? ও তো অনেক টাকা বাকি হয়ে গেছে। তাছাড়া তাছাড়া গঙ্গাকে নিয়ে যে আমার আর লজ্জার শেষ নেই। মা আবার অসুস্থ হয়ে পড়ে আমাকে চরম বিপদের মধ্যে ফেলে দিয়েছে। আমি যে এখন কি করি? আমার এই যন্ত্রণার কথা আমি কাকে জানাই? কেন গো, তোমার যন্ত্রণার কথা আমাকে কি জানানো যায় না? কি হলো, তুমি সরে গেলে কেন? তুমি কি অসুস্থ? না না না, মানে এই মনে মনে কি ভাবছো বলতো? না না, তুমি নয় আপনি বলো, আপনি। সন্ন্যাসীর পরন থেকে গেরুয়া বস্ত্রটা খুলে নিয়ে তাকে শুধুমাত্র পড়াতে চাও পত্নী? তুমি আমার লেখা কথাগুলো পড়ে সেই কথাগুলো তুমি আমাকে শোনাচ্ছ? তুমি তো আমার স্বপ্নের রং নিয়ে তোমার মনের মতো করে সেই স্বপ্নের জাল বুনছো। এটা আমার প্রথম উপন্যাসের কথা। এটা আমার জীবনের প্রথম ভালোবাসার ব্যথা। তুমি লতার মতো কেন আমাকে জড়িয়ে ধরতে চাইছো? তুমি, তোমার সংসার, তোমার পরিবেশ পরিস্থিতি আমাকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরছে। তুমি কি সে খবর জানো? কিন্তু আমার মা সুস্থ হয়ে গেলে তোমাকে তো এখান থেকে চলে যেতে হবে। আমার চলে যাওয়ার পথে তোমার শিক্ষার কাঁটা মুঠো মুঠো ছড়িয়ে দেবে। আমি তোমাকে বোঝাতে পারছি না গঙ্গা, আর বেশি দিন তো তোমার এখানে থাকা চলবে না। আমার যাওয়ার কথা তুমি আর বলবে না। কি সর্বনা! ওই গণিকাটা আমার অসহায়তার সুযোগ নিয়ে আমার চরিত্রের ওপর জাতার মতো চেপে বসে থাকতে চাইছে। আমার বুকের ভেতর ঘুমিয়ে থাকা সেই স্বপ্নের পাখিটা কি মিষ্টি সুরে গান গাইছে। কত একটা নোংরা মেয়ে, জোর করে তাড়িয়ে দিতে চাইলে খিস্তি খেহরি করে আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দেবে। আমি কি জানতাম বৌমা, বৌদি, কাকিমা, মমিমা, নাতবু এই শব্দগুলোর মধ্যে একটা স্বাধীন স্বপ্নের ফুল ফুটিয়ে দেবে। সেই অসভ্য নোংরা মেয়েটা আজ এরকম ভদ্র ভাষা শিখলো কোথা থেকে? আমি ওর বই পড়ে পড়ে অনেক কিছু একটু একটু করে শিখেছি। আমি দূর থেকে ওর বই লেখা দেখেছি। আমি খুব কাছ থেকে ওর মনের খবর নিয়েছি। কিন্তু না, আর প্রশ্রয় নয়, যেমন করে হোক এই গণিকাটাকে এখান থেকে তাড়াতেই হবে। আমার এই শাখা সিঁদুর, শাশুড়ি মায়ের স্নেহ আর অমরের বুক ভরা ভালোবাসা, না আমি কিছুতেই হারাতে পারবো না, কিছুতেই না। ব্যাধের বিষাক্ততির হরিণীর বক্ষ লক্ষ্য করি দিবস সরবরি ছুটিয়া চলিছে হায় যুগ যুগ ধরি। কে স্বপন? আয় আয় আয়। সঙ্গীতা এর নাম স্বপন। এ দূর সম্পর্কে আমার ভাই। ও স্বপন ঠাকুরপো, তোমার দাদার মুখে আমি তোমার অনেক কথাই শুনেছি। কিন্তু বৌদি, তোমার চোখে জল কেন? কে মানে না মানে, কদিন হলো খুব ঠান্ডা লেগেছে তো তাই। ঠান্ডা লেগেছে? হ্যাঁ রে স্বপন, হ্যাঁ। আমি তো সারা রাত্রি জেগে বই লিখি, তা তোর বৌদিকেও আমার সঙ্গে সারা রাত্রি ধরে জেগে থাকতে হয়, তাই হয়তো একটু। বুঝেছি দাদা, বুঝেছি। তোমার কাছে বৌদিকে তো থাকতেই হবে। কি নারী, কি পুরুষ একাকি কোনো মহান কাজ করতে পেরেছে। তাই তো নজরুল ইসলাম লিখে গেছে, আমি সামনের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। স্বপন, ইচ্ছা যাকে মহান সৃষ্টি চির কল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তরে রূপ রস মধু, গন্ধ সুনির্মল।
তাজমহলের পাথর দেখেছ কি? দেখিয়াছ কি তাহার প্রাণ? অন্তরে তার মমতাজ রানী। বাইরে তাহার শাহজাহান, বাইরে তাহার শাহজাহান। তুমি দাদা, বৌদি কাঁদতে কাঁদতে চলে গেল কেন? সেদিন তো তোদের বাড়িতে গিয়ে আমি বলে এসেছিলাম রে ভাই, যে তোর বৌদি একটা পাগল। তুমি যে কোনো কারণেই হোক নিজের যন্ত্রণা ঢাকা দেওয়ার জন্য বৌদিকে পাগল করে চালাতে চাইছো। কেন চাপা দিতে চাইছো দাদা? কেন চাপা দিতে চাইছো? কপুর, তোমার বৌমা আমার স্ত্রী আশা। ভালোবেসে তাকে আমি বিয়ে করেছিলাম, তাকে আমি কিছুই দিতে পারিনি, কিচ্ছু না, কিচ্ছু না। অথচ সেই কিছু দিতে না পারার অক্ষমতা ঢাকবার জন্য বউটাকে কখনো ভাবি লোভী, কখনো ভাবি স্বার্থপর। এতক্ষণে আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। দাদা, একটু মরা থেকে বেঁচে গেছো, আর আমি যে বেঁচে থেকেও বেঁচে নেই সে কথা কি বুঝেছো? আরে বুঝেছিলাম বলেই তো সেদিন তোদের বাড়িতে গিয়ে আমি 5,000 টাকা দিয়ে এসেছিলাম রে ভাই। যাক, সেসব কথা যাক, এখন বল, চাকরি বাকরি কোনো সন্ধান পেলি? চাকরির সন্ধান? তাও মানে এই যুগে? আমি ইন্টারভিউয়ের পর ইন্টারভিউ দিয়েছি, দরখাস্ত করেছি, পৃথিবীর বয়স কত, মানুষ কি করে মানুষ হলো, পথের পাঁচালীর লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অথচ যারা ইন্টারভিউ নেয় সেই পঞ্চদের দল ভাস্কর! ছেলেদের চাকরি থেকে বঞ্চিত করার জন্য নানান রসিকতা করে। ভাস্কর, আমরা এই বেকাররা সেসব অমানুষ আমলাদের বিরুদ্ধে হাত উঁচু করে চিৎকার করে বলবো, ওরে আমরা এবার শুরু হবে তোদের উপর হামলা। লক্ষ লক্ষ বেকারের উচ্চ দৃষ্টি থেকে তোরা নিজের কি করে সামলাবে সামলা? সফল সফল শেষ পর্যন্ত তুই পাগল হয়ে যাবে ভাই। হ্যাঁ ভাস্করদা, বেকারের যন্ত্রণা ভোগ করতে করতে আমি হয়তো পাগলই হয়ে যাব। তাই তোমাকে জিজ্ঞাসা করতে এসেছি, আমি কি ভালো থেকে সুখ ভোগ করবো, নাকি অন্ধকারে যে সুখ ভোগ করবো? আর সফল কি শেষ পর্যন্ত পাগল হয়ে যাবে? অজিত মুখার্জির গোমটির দোকান ভেঙে দিয়েছে, সে খবরটা আমি শুনেছি, কিন্তু সে যে আমার সম্বন্ধে ওই কথাটা জানে না। একে আমি নিজের যন্ত্রণায় করছি, তারপর এক রাত যন্ত্রণার ত্রাহি ত্রাহি কলরব, একটা ভয়ঙ্কর রকমের দুশ্চিন্তা আমি আমার মস্তিষ্কে অনুভব করতে পারছি। ওই গণিকা মেয়েটা আমার মায়ের ভালোবাসার মনি ঘরে বর্ষমণি হয়ে বসে আছে। এখন এখন আমি নিরুপায়, মুক্তির কোনো উপায় যে আমার জানা নেই। আচ্ছা আচ্ছা, গণিকাটাকে ভোরবেলা গলা ধাক্কা দিয়ে যদি আমি বাড়ি থেকে বের করে দিয়ে আমার মাকে বলি, মা, তোমার সেই বড় লোকের মেয়ে বৌমা আমার সাথে ঝগড়া করে ভোরবেলায় বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। না, তাই বা কি করে হয়? তাহলে তো আসল সঙ্গীতা আর নকল সঙ্গীতা সব একাকার হয়ে যাবে। তাহলে তাহলে আমি আমি এখন কি করি? তুমি তুমি এখন লিখতে বসো। তুমি তুমি লিখতে বসলি আমি ধূপ জ্বালিয়ে দিই, তোমার জন্য চা নিয়ে আসবো। না না, আমি চাটা কিচ্ছু খাবো না, কিচ্ছু না। আচ্ছা, লেখাটা কাল যেন কোথায় শেষ করেছিলে? তুমি দয়া করে এখান থেকে যাও। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। দুটি চোখ, দুটো কান আর একটা মাত্র মুখ, মানে প্রত্যেকটি মানুষের দুবার দেখা আর দুবার শোনা উচিত, আর একবার মাত্র কথা বলা, মানে কারেক্ট কথা বলা। তুমি ইংরাজি বলছো? একটু আগে তুমি নজরুলের কবিতা বললে। তুমি তুমি কি লেখাপড়া করেছিলে? টাইম এন্ড টাইট ওয়েট ফর নান। সময় এবং স্রোত তার জন্য দাঁড়িয়ে থাকে না। ঠিক আছে ঠিক আছে, আমি লিখতে বসছি। ঠিক কথা বলার ভয়ে মানুষ আজকাল কথা না বলে একটু
একটু একটু করে বোবা হয়ে যাচ্ছে। মানে মানে মানসিক বোবা। তাই তো প্রতিবাদ আজ বোবা। সেই জন্যই তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চণ্ডী মণ্ডপে আজ পঞ্চায়েতের বদল। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদী মাঝির মুখে মিথ্যে রাজনীতির স্লোগান, আর রমাপদ চৌধুরীর বন পলাশি পলা কীর্তনের আসরে আজকের আধুনিক সঙ্গীত শিল্পীরা গাইছে আমি কলকাতার রসগোল্লা অথবা ঝুমা চুমা দিয়ে দে চুমা। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে। ওই রকম অপলক দৃষ্টিতে চেয়ে মেয়েটির দিকে তুমি কি দেখছো নিষেধ? আপনার ওই সাহিত্য পূজার অঙ্গনে যারা এক দেবী মূর্তি, তুমি কি জানো ওর নাম সঙ্গীতা? বাবু সুভাষের চোখের ধোঁয়ায় সঙ্গে মিশিয়েছে, আমি ওর নাম রাখলাম গীতা। নিষেধ, ওকে দেখে তোমার কি মনে হচ্ছে? কালিদাসের কাব্য মালঞ্চে এক বিরোহী যক্ষের সামনে উজ্জয়িনীর রেবা নদীর জলে ছায়া করা এক জ্যোৎস্নামাকা যক্ষিণী। তুমি তোর আসল পরিচয়টা জানতে এসেছো? এসেছিলাম জামাইবাবু, এসেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমি ওই পূজারিনীর কাছে এক বিন্দু স্নেহ কিনতে এসেছি। তুমি জানতে আসনি ওর সঙ্গে আমার কিসের সম্পর্ক? আমি জানতে পেরেছি জামাইবাবু, আমি জানতে পেরেছি আপনি এখনো বড় অসহায়, আপনি এখনো বড় একাকী। তাহলে বড় দেখি ঠিক এই মুহূর্তে আমি কতখানি প্রয়োজনীয়। শুনতে চাও? তুমি আমার মুখ থেকে একটা ভয়ঙ্কর উত্তর শুনতে চাও? তাহলে শোনো, তুমি যে কতখানি প্রয়োজনীয় সেটা ওই জামাইবাবু জানে, কিন্তু আমি জানি তুমি আমার পূজনীয়। আর এগিয়েও না নিষেধ, তুমি আর এগিয়েও না। কেন জামাইবাবু, কেন? কারণ ওর আর আমার মাঝখানে যে এখনো কোনো জনপথের সৃষ্টি হয়নি। মাঝখানে নদীর অথল জলে তলিয়ে যাচ্ছে। আমি সেই অপার নদী সাঁতরে পেরিয়ে গিয়ে তোমাকে একটা প্রণাম করতে। তুমি ভুল করলে নিষেধ, তুমি ভুল করলে। ওই মেয়েটির আসল পরিচয় ও একটা বারাঙ্গনা। মেয়েটা বারাঙ্গনা নয়, মেয়েটা বারাঙ্গনা। তাই ওই ভাই ভাই পাইনি এমনি কোন স্নেহ সম্ভাষণ আমার দিদির মুখ থেকে আমি কোনোদিন শুনতে পাইনি। সে আমাকে কোনোদিন ভাই বলে ডাকেনি। আমার সারা স্মৃতি জুড়ে এমন সিঁদুরের লেখা সে কোনোদিন আঁকেনি। দিদি দিদি, গান থেকে তুমি আমার ভাই, আর একবার তুই আমাকে দিদি বলে ডাক্তারে ভাই। দিদি ভাই ভাই ভাই, ওরে ভাই, তোর এই দিদি কিন্তু সত্যি বারাঙ্গনা, সত্যি গণিকারী ভাই। কে তোমারে বলে বারাঙ্গনা? সেটাই হয়তো তোমার স্তম্ভ জ্ঞাতি সতী সীতা সমসতী মাই নিষেধ, নাই হলো সতী, তবু তো তোমরা মাথা ভোগে নিয়ে যাবি। তোমাদের ছেলে আমাদেরই মতো, তারা তো আমাদেরই জ্ঞাতি। মানুষের বাণী
জন্মের পর মানব জাতি থাকি না কখনো প্রাণী। পাপ করিয়াছ বলিয়া কি নাই পুণ্যের অধিকার? শত পাপ করি হয়নি পুণ্য ওই দেবত্ব দেবতা। অহল্লাবতী মুক্তি লভে গো মেরি হতে পারে দেখি, তোমরাই বা কেন হবে না? হাই চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে আর তুমি কেঁদো না গো। উড়ে উড়ে ধানসিঁড়ি নদীর পাশে তোমার কান্নার সুরে পেটের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে। ওই পৃথিবীর রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে দূরে। আবার তাহারে কেন ডেকে আনো? কে হাই হৃদয় খুঁজে বেদনা জাগাতে ভালোবাসে। হাই চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে আর তুমি উড়ে উড়ে কেঁদো না গো ধানসিঁড়ি নদীটির পাশে। এই কবিতাটা রস্কিল ভাস্কর আমাকে ফুলসজ্জার রাতে শুনিয়েছিল। তখন আমার হাত ছিল তার হাতে, হৃদয় ছিল হৃদয়ের কাছাকাছি। সঙ্গীতা, এসব কথা ভাবছি যে এতদূর এগিয়েছে কেন যে আমি পেছনের কথা ভাবছি। তোমার অতীত ভুলিয়ে দিতে আমি একটা নিজের লেখা কবিতা শোনাবো। আধুনিক কবিতা। আধুনিক? Yes, আধুনিক কবিতা, কামনা বাসনার কবিতা, যৌবনের কবিতা। বোগেনভেলিয়া গাছের নিচে দাঁড়িয়েছিল ওরা দুজনে। শাড়ি খোসা মদলসা মেয়েটা আর চোখে চেয়েছিল ছেলেটির দিকে। এমন সময় বর্ষা নামলো, দুজন দুজনার প্রতি ভরসা হারালো। ছেলেটা মেঘ হয়ে গেল আর মেয়েটা হলো মাটি। বিদ্যুতের ছিলে অকস্মাৎ আর মেয়েটির শরীরে শুধুই তখন বৃষ্টিপাত, বৃষ্টিপাত, বৃষ্টিপাত। How lovely! এই কবিতা শোনার পর আর আমার এখানে থাকতে ইচ্ছে করছে না। বাড়ি চলো প্লিজ। আরে বাড়ি চলো, বাড়ি। আরে মদ খেলে তুমি যে মাতাল হয়ে যাবে। তাই তো চাই, আমি তো মাতাল হতে চাই। সেই রাস্কেল ভাস্করটা আমার জীবনের সুর, তাল, লয় সব কিছু কেটে দিয়েছে। আবার সেই ভাস্করের নাম নাক কেটে বুকে বসে আছে যে, বুঝতে তো একটু সময় লাগবে। বলো কি হলো, কথা বলো। আরে এখানে নয়, চলো বাড়ি যাই। বাড়ি গিয়ে একটা পার্সোনাল রুম নেবো আর সেখানে তোমাকে মদ খাইয়ে পাগল করে তুলবো। আর তুমি যখন মদ খেয়ে মাতাল হয়ে যাবে তখন তোমাকে আমি বুকে টেনে নিয়ে বলবো, বন্ধ ঘরে আমরা এখন আর কেউ নেই, শুধুই দুজন। যার যা খুশি বলুক তারা, আসবে যাবে কি আর এমন। বন্ধ ঘরে আমরা এখন আর কেউ নেই, শুধুই দুজন। যার যা খুশি বলুক তারা, আসবে যাবে কি আর এমন। তোমারই প্রেমেতে হয়েছি দিবানা, এসো তুমি বুকে এসো, দূরে থেকো না। অপরাগ মনটাকে পুষে রেখো না। এসো না, এসো না বুকেতে, এসো না। এসো তুমি বুকে এসো, দূরে থেকো না। অপরাগ মনটাকে পুষে রেখো না। এসো না, এসো না বুকেতে, এসো না। ঘরের বউ পর পুরুষকে নিয়ে বাইরে যাচ্ছে মদ খেতে। তারা মদ খাবে, তারপর শরীর বার করা ক্যাবিনের নাচ দেখবে। গৃহস্থের নাচ দুয়ারে সন্ধ্যা দেখাবে না কোনো গ্রহণকার দেওয়ার গৃহবধূ। ভাস্করদা তার নতুন পরিচ্ছেদে এই কথাটা লিখেছেন। ভাস্করদা তারপর লিখেছেন, এদেশে পাগলের সংখ্যা দিনের পর দিন বাড়ছে। তাদের ভারসাম্যহীন মস্তিষ্কে বাসা বাঁধছে শুধু কামনার বোকা। সেই কামতক্ত বোকা মানুষেরা কোনো শুভ চিন্তা না করে ঢুকে পড়েছে আদিম প্রকৃতির অন্ধকারে।
সংসারে অভাব নেমেছে, তাই কাদের মেয়ে মুন্নিকে জবাব দিয়েছে। পুল্লি পাল্লি বেঁধে নিয়ে গায়ে ফিরে যাবে বলে আমি তাকে বলেছিলাম পার্কে আমার সঙ্গে দেখা করবি, কিন্তু কই এখানে আসেনি। কি করি বা আসবে, হয়তো আমার আসতে দেরি হয়ে গেছে, চলে গেছে। বর্দার সঙ্গে দুয়ারটা ভেঙে দেওয়ার পর বর্দা যেন কেমন হয়ে গেছে, বাড়ি ছেলে উদাও হয়ে গেছে। বৌদিটা বেশিক্ষণই বাড়িতে থাকে না, বুড়ো দাদুটা প্রায়তে অন্ধ, তাই তো আমি খাবারের দোকানে কাজে লেগেছি। কাজ ছেড়ে আসতে আমার দেরি হয়ে গেছে, তাই তাই ওইদিকে খুঁজে রাখি। তাই মুন্নি মুন্নি খাওয়াবার পড়াবার দাঁড়াবার ঠিকানা যাদের নেই তারা বিয়ে করে, তাদের একাধিক সন্তান হয়, জন্ম নিয়ন্ত্রণের ধার ধারে না। কাজী সমাজে সংসারে আরো ইডিয়েটের সংখ্যা বেড়ে ওঠে, আর সব ইডিয়েটের বংশধরেরাই পরবর্তীকালে নারী ধর্ষণ করে, বোমা মারে, রাজনীতির মিটিংয়ে মিছিলে নিজেদেরকে ভাড়া খাটায়। ভাস্করদা লিখেছেন, এদেশের শিক্ষিত বেকার যুবকেরা চাকরি না পেয়ে সমাজ বিরোধীর খাতায় নাম লেখায়। কি বলবেন বাবু সাহেব, আপনি সমাজ বিরোধী হবেন? হ্যাঁ হব হব, সমাজ বিরোধী হব। কেন হব? মাস্টাররা ভালো করে ছাত্র পড়ায় না, ডাক্তার 1 ঘন্টায় 50টা, ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টররা ওটার রাজ্যে বাড়ি বানায় না হুড়মুড় করে ভেঙে পড়ে যায়। বাবুজি আপনি ঠিক বলেছেন। সরকারি কর্মচারীরা অফিসে গিয়ে মহিলা কর্মীদের সঙ্গে নিয়ে হস্তি নস্তি করে সময় কাটায়, অফিসে কাজ হয় না। পুলিশ ঘুষ খায়, মন্ত্রীদের কাছের লোকেরা বেআইনি জমি বিক্রি করে, মন্ত্রীদের কাছের লোকেরা বেআইনি ভাবে টাকা রোজগার করে চাকরি দেয়, কোটি কোটি টাকা চাকরি দেয়। লাল বাজারে রাকেট টাকায় রাত্রি করে বসবাস করে বাড়ি থেকে মানুষ মারা যায়। বিজিওরা তখন খবর, এসপিওরা তখন সরকারি গাড়ি তেল পুড়িয়ে পিকনিক করতে যায়। বলো ডাব্বি, তারা কি সমাজ বিরোধী নয়? বাবুজি বাংলা में तो ऐसा ही चलता है। হাসপাতালে ডাক্তার নেই, ওষুধ নেই, একটা বেডে 3টে রোগী, 3 মাস আগে পোস্ট করা চিঠি 3 বছর পরে পৌঁছায়। দেশের বুকে আওয়াজ আছে, কোন কোথাও অন্ধকার, ছাত্ররা ইউনিয়ন করে সমাজের দিকে তাকায় না। বলো ডাক্তার, কারা সমাজ বিরোধী নয়, কারা করে না সমাজ বিরোধী কাজ? তাই আজ আমি ঠিক করেছি, এই সমাজ বিরোধী সমাজ রাস্তায় বেঁচে থাকতে হলে আমাকেও সমাজ বিরোধী হতে হবে। এই বাবুজি আমি আমি ওপর পছন্দ করে না, ওপর বহুত খারাপ আছে। আমি খারাপ পথে চলে ভালো থাকতে চাই ডাব্বি, ভালো পথে থেকে, আর আমি খারাপ হতে চাই না। তাহলে তাহলে চলেন বাবুজি, আমার সাথে চলেন। আমি যেখানে কাম করি সেখানে মুখার্জি সাহেবের বাড়ি। হ্যাঁ চলেন চলেন চলেন। এক পাকাপোক্ত সমাজ বিরোধীর কাছে অন্ধকার পথে সন্ধান পেয়ে তারই হাত ধরে অন্ধকার পথে হারিয়ে যায় এক শিক্ষিত বেকার যুবক। ভাস্করদার এই লেখায় ফুটে উঠেছে স্বাধীন ভারতের লজ্জার গ্লানি। অবশেষে জামাইবাবু লিখেছেন, হিংসা প্রতিহিংসা জিজ্ঞাসা মানুষকে যেন একেবারে অন্ধ করে দেয়, তাই শেষ পর্যন্ত তাকে অন্ধ হয়ে যেখানে সেখানে রাস্তায় রাস্তায় ভিক্ষে করে বেড়াতে হয়। আমাকে একটু ভিক্ষা দিন বাবু, দয়া করে আমাকে কিছু সাহায্য করুন। মা বোনেরা দয়া করে এই অন্ধ ভিখারিকে কিছু পয়সা দিয়ে সাহায্য করুন। আজ 2 দিন হলো আমি কিছুই খেতে পাইনি। দয়া করে
অনেক দিন আগে আমার বড় ছেলেটা মারা গেছে। আমার শিক্ষিত বেকার নাতি ঘর ছেড়ে কোথায় চলে গেছে তা আমি জানি না। একটা খ্যাপা নাতি ছিল, সেও পালিয়ে গেছে। এখন এই সমস্ত বয়সের মেয়েটাকে নিয়ে আমার জীবনের হয়েছে যত জ্বালা। তাই তো আমি আপনাদের কাছে এই ভিক্ষা পাত্র নিয়ে দাঁড়িয়েছি। দয়া করে আমাকে কিছু ভিক্ষা দিন বাবু, আমাকে কিছু ভিক্ষা দিন। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। চোখের জলে মুখ ভেসে যায়, চোখের জলে মুখ ভেসে যায়, মুখের পানে চাও বাবু, একটি পয়সা দাও। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। ওই যে পথিক বাবু তোমরা, একটি পয়সা দাও। গানে গানে শোনাবো আমি আমার এই দুঃখের কথা, গানে গানে শোনাবো আমি আমার জীবনের কথা। একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও বাবু, একটি পয়সা দাও। বৃদ্ধ অন্ধের আকুল আহ্বানে সাহায্যের হাত নিয়ে কেউ এগিয়ে আসে না, কিন্তু সুন্দরী যুবতী বউটার দিকে লালসার দৃষ্টি নিয়ে এগিয়ে আসে বড় ঘরের বড় মাপের সমাজ বিরোধী। দাদা, তুমি এখানটায় তুমি একটু বসো, আমি এই ভদ্রলোকের কাছ থেকে না কিছু সাহায্য নিয়ে আসি। তাই যাও না তাই যাও। ঠাকুর, তোমার কি চোখ নেই? ঠাকুর, তোমার কি চোখ নেই? ওই কানা বুড়োটা ভগবানকে বলছে ভগবানের চোখ নেবে। আমার দাদা শ্বশুর অজয় হয়ে গেছে, আমার স্বামী আপনি কিন্তু আমাকে সাহায্য করে মানুষকে তুমি কি সাহায্য চাও? আমাকে একটু চাকরি দিতে পারছেন? চাকরি? যে কোনো চাকরি দিলেই হবে। কিন্তু না, কোনো কিন্তু বলবেন না। আপনি দয়া করে আমাকে একটা চাকরি দিন। আমার স্বামী কুমাতে থেকে সুমাতে যাতে বেরোতে পারে। আমার ওই অন্য দাদাটার চোখের চিকিৎসা করাতে পারে। অভাবের আগুনে পুড়ে পুড়ে আমার সংসারটা একদম চরকার হয়ে গেছে। আমি সেই সংসারটাকে ভালো করে গড়তে চাই। উপায় অবলম্বনহীন নাকি বধুরা এমনি করে চাকরির জন্য এক শ্রেণীর মানুষের সামনে জোর হাত করে দাঁড়ায়, স্বামীকে ফেরাবার স্বপ্ন দেখে, সংসার আঙিনায় জ্বালতে যায় অবগুণ্ঠন টেনে লণ্ঠনের আলো, কিন্তু একজোড়া কালো হাত পকেটে ঢুকে গিয়ে বেরিয়ে আসে নোটের বান্ডিল নিয়ে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ চাকরি তুমি পাবে। হ্যাঁ এই নাও আমার। আজ যদি আমার ঘরে স্বামী থাকতো। বাহ, হ্যাঁ
চাকরি দেবো তা তুমি অনায়াসেই করতে পারবে। কিসের চাকরি? কান্নার চাকরি, কান্নার। কান্নার চাকরি? হ্যাঁ, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু কাঁদতে হবে, দিন রাত তুমি শুধু কেঁদেই যাবে, আর সেই কান্না আমরা রেকর্ড করে বাজারে ছাড়বো। দাদা, ও দাদা, 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 আমি আজকে চাকরি পেয়ে গেছি দাদা, চাকরি পেয়ে গেছি। চাকরি লাগবো বলে কিসের চাকরি? কান্না রেকর্ড করে চাকরি দাদা। জামাইবাবু লিখেছেন, এমনি করে চাকরির লোভ দেখিয়ে তাদের অ্যাডভান্স দিয়ে যৌবনটাকে ঠুকরে ঠুকরে খেয়ে মেয়েগুলোকে চালান করে দেয় ওইসব বড় মাপের বড় ঘরের সমাজ বিরোধীরা। হতভাগিনী মেয়েগুলোর জীবনে সেই যে কান্না নামে আর থামে না। ভাস্কর দাদার নতুন উপন্যাস এই পর্যন্ত লিখেছেন। লেখার নিচের অংশটা বা কিছুটা অস্পষ্ট, বুঝতে পারছি না। হ্যাঁ, লেখা রয়েছে এরপরই ঘটবে নাকি এক অবিস্মরণীয় ঘটনা। স্বামী আগে না সিঁদুর আগে, এই তর্কের লড়াই। এক পথে আসবে সিঁদুর পক্ষের এক মহিলা, অন্য পথে আসবে এক মহিলা যে এখন একটু একটু করে স্বামীর পক্ষে। আমার পক্ষে সাগরের কোনো প্রস্তাব মেনে নেওয়া মোটেই সম্ভব নয়, তাই তোকে স্পষ্ট করে বলে দিয়েছি, তোমাকে আমার ভালো লাগে ঠিকই, কিন্তু তোমাকে আমি ভালোবাসতে পারিনি। আপনি কি পারেননি দিদি? ভালোবাসতে, আর আপনি কি পারেননি? ভালোবাসা বলতে? তাহলে আমাদের দুজনেরই ভালোবাসা নিয়ে সমস্যা নাকি বলুন? হ্যাঁ, কিন্তু আপনার তো এখনো বিয়েই হয়নি, তাহলে ভালোবাসতে এত সংকোচ কেন? আরে বা, আমি তো বিবাহিতা। বিবাহিতা? হ্যাঁ, আপনিও তো বিবাহিতা। হাতে শাখা নোয়া, স্মৃতি ভর্তি সিঁদুর। আচ্ছা দিদি, বিবাহিতা হয়ে আপনি সিঁদুর পরেননি কেন? সব কথা বাদ দাও, এখন বলো তো তুমি কোথায় গিয়েছিলে? আমার অসুস্থ শাশুড়ির জন্য ঠাকুর মন্দিরে পুজো দিতে। শাখা নোয়া সিঁদুর, ঠাকুর মন্দির, জনসভ্য সংস্কার। একটা কথা বলবো দিদি? বলুন। না, বলুন নয়, আমি তো আপনার ছোট বোনের মতো, তাই বলো। আচ্ছা বলো। আপনি বলুন তো, মেয়েদের জীবনে স্বামী আগে না সিঁদুর আগে? আপনার স্বামী আগে। না, সিঁদুর আগে। স্বামী আগে। সিঁদুর আগে। স্বামী আগে। সিঁদুর আগে। ও দিদি, এত রাগ করছেন কেন? বসুন বসুন। বসে কি হবে, তুমি তো আমার আন্টি। ও দিদি, দিদি হয়ে ছোট বোনকে এমনি করে এন্ট্রি করতে হয়? আরে বাস, তুমি তো খুব মিষ্টি মিষ্টি কথা বলো। এই, তোমার নাম কি গো? আমার নাম সঙ্গীতা। কি বললি? সঙ্গীতা? আশ্চর্য তো। কি আশ্চর্য দিদি? আরে বাবা, আমার নাম হচ্ছে সঙ্গীতা। দিদি, বোন। এবার বলো তো বোন, তোমার স্বামীর নাম কি? এই মরেছি। শাশুড়িমা বলেছে স্বামীর নাম মুখে আনলে, অবশ্য শাস্ত্রে বলেছে স্বামীর নাম ধরে ফেললে দুধে ভাতে খায়, তাই আমি বানান করে বলছি দিদি। ভয়াকার দন্তেশয় কর র। আরে বাবা, এ তো আরেক আশ্চর্য। কি আশ্চর্য দিদি? আরে বাবা, আমার স্বামীর নাম তো ভাস্কর। দিদি, কি মজা কি মজা! আমার বরের নামও যা, আমার জামাই বাবুর নাম যা। ও দিদি, আমাদের দুই বরের নাম যখন এক, দুজনের বোনের নাম যখন এক, তখন কিন্তু একদিন আমাদের বাড়িতে তোমাকে যেতেই হবে দিদি। দিদি, তুমি কি অন্য কিছু ভাবছো? ভাবতেই পারেন আমি হয়তো কিছু ভুল বলেছি। দিদি, ও দিদি, ও দিদি, আমার এই পুজোর ডালিতে মা কালীর সিঁদুর আছে, আমি কি তোমার সিঁথিতে পরিয়ে দেব? না। কেন না দিদি? তুমি কি স্বামীর মঙ্গল চাও না? না, ও
অন্য কথা বলো। ঠিক আছে দিদি, অন্য কথা অন্যদিন বলবো। আজ তাহলে আমি চললাম। এত তাড়া কেন? বাড়ি ঘরে আমার অসুস্থ শাশুড়ি আছেন, আর আমার স্বামী হয়তো আমার পথ চেয়ে বসে আছেন কখন আমি বাড়ি ফিরবো। তাছাড়া বাড়িতে আমার অনেক কাজ। বাড়ি ফিরি আবার কোজাগরি লক্ষ্মী পুজোর আলপনা দিতে হবে তো। আমি এখন চলি দিদি, আমি এখন চলি। এমনি আলপনা দেওয়ার স্বপ্ন তো আমার জীবনেও ছিল। ছেলেবেলায় মা আমাকে শিখিয়েছিল মেয়েদের ব্রত কথা। কিন্তু আমার শাশুড়িকে দেখতে দেওয়া নেই, আমার স্বামীর সঙ্গে এই ঘটনা ঘটে গেল। একটা কাল বৈশাখী ঝড় আমার সমস্ত স্বপ্নকে ভেঙে চুরে পার করে দিল। না না না, কাঁদবো কেন? কোন দুঃখে কাঁদবো? আমাদের জানো, এবার সঙ্গীতার সঙ্গে দেখা হলো, কে বলবো, এই সঙ্গীতা তুমি জানো তো আমাদের বাড়িতে না সুখ ছাড়া দুঃখের কোনো ঠাঁই নেই। আমাদের বাড়িতে চারিদিকে শুধু সুখ সুখ আর সুখ। সঙ্গীতা, সঙ্গীতা এবার দেখা হলে না তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাবো, কেমন? বাই 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 বাই। ভগবান ভগবান তোমার মঙ্গল করুন। সারাদিনে সঙ্গীতাকে তুমি শুভেচ্ছা জানাচ্ছিলে কেন পরান্দা? অনেকদিন পর হে দিদিমণি সুমতি হয়েছে বলে। পরান্দা, তুমি কি খবর রাখো না বাবু? হে দিদিমণি আজও বারে গিয়ে মদ খাইনি। আরে বাড়িতে খাইনি তো কি হয়েছে, বাড়িতে বসে খাবে। আপনি ড্যান্সও দেখেনি। তাকে আমি এই মুখার্জি ম্যানশনে ক্যাবারে নাচ করাবো। না না বাবু না, তা তুমি পারবে না। কারণ 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 সাগর রায়কে সে সব কথা জানিয়ে দিয়েছে। ভালো লাগা আর ভালোবাসা এক কথা নয়। এবং 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 দিদিমণি না অনেক দিন পর কাঁদতে শিখেছি। না, সঙ্গীতাকে কাঁদতে দেয়া হবে না। তাক এই মুখার্জি ম্যানশনে কাঁদবার জন্যে অনেক সুন্দরী মেয়েকে চাকরি দেওয়া হয়েছে। সঙ্গীতাকে শুধু চিরকুমারী সেজে নাচতে হবে, গাইতে হবে আর মদ খেয়ে হাসতে হবে। আর আমার একটা কথা শুনে রাখুন বাবু। কি কথা? এই আমি বেঁচে থাকছি ওই দিদিমণিকে নাচতেও দেবো না আর মদ খেতেও দেবো না। কি বলতে চাও তুমি পরান্দা? আজ আমি কষ্ট কথা বলেছি বাবু। কেন কেন তুমি দিদিমণি ওই জীবনটাকে নষ্ট করে দিয়েছো? কেন বিবাহিত হওয়া সত্ত্বেও ওই দিদিমণিকে তুমি তুমি তোমার ওই সিঁদুর সিঁদুর করতে দাওনি? শাখা লোয়া শাড়ি পরে কেন তাকে হতে দাওনি তার স্বামীর ভালোবাসার গৃহবোধ? কেন হতে দিলাম না তুমি শুনতে চাও পরান্দা? তাহলে শোনো। মৌচাকের মধু ফেলে দিলে সেই চাকে আর থাকে কি? তাই মেয়েরা বধূ হয়ে গেলে শাঁখা লোয়া সিঁদুর পরে স্বামীর ঘর করলে কোনো উত্তাপই থাকে না পুরুষের মনে। কি বললে? লেখক হিসেবে ভাস্করের তুলনা ছিল না। তাই সঙ্গীতার সঙ্গে বিয়ে দিয়ে আমি তাকে আমার পাবলিশিং বিজনেসে বাঁধা লেখক করে রাখতে চেয়েছিলাম। আর সঙ্গীতাকে আমি বিয়ের আগে শিখিয়ে দিয়েছিলাম তুই কোনদিন ভাস্করের শাঁখা সিঁদুর নোয়া পরে ভাস্করের বউ হতে চাইবি না। তুই শুধু তার জীবনে মৌ হয়ে থাকবি। আর শোন, আমি সঙ্গীতাকে বলে দিয়েছিলাম তুই বধূ হলে ভাস্করের লেখা উত্তাপ কমে যাবে।
নিজের আখের গোছাতে গিয়ে তুমি ওই দিদিমণির জীবনটাকে নষ্ট করে দিয়েছো। না না বাবু না, এই কাজটা তুমি ভালো করো না বাবু, এই কাজটা তুমি ভালো করো না। কোনো দাদা তার নিজের সুখের জন্য ওই মায়ের পেটের গুণে যে এত বড় সর্বনাশ করতে পারে বলে আমার মনে ছিল না দাদা বাবু, এই কথা মনে ছিল না। তুমি তাই সত্যি করে থাকো তাহলে তুমি ওই সঙ্গীতা দিদি মনে নিজের দাদা নও। কি বললে বড়মা? তোমার মতো দাদাকে দেখি এই পৃথিবীর সব পুনরায় আতঙ্কে চমকে উঠবে। পৃথিবীর কোন মন ওই দাদাকে দাদা বলে বিশ্বাস করবে না। ভাইয়ের কপালে ফোঁটা না দিয়ে ওই জমির কপালে ফোঁটা দিয়ে বলবে, জমির কপালে দিয়ে দিলাম ফোঁটা, ভাইয়ের কপালে মারলাম ছাটা ছাটা ছাটা। আমি গলা টিপে বেড়ে দেব, নইলে ও যেমন আমার প্রত্যেকটা কাজে এখন বাধা দিচ্ছে, ভবিষ্যতেও বাধা দেবে। শালা শয়তান সঙ্গীতাকে সে বাপের বা শ্বশুর বাড়ি পাঠিয়ে দিতে চায় না, পারবে না। অজিতেশ মুখার্জি একটা পুরের চালে ও কিস্তি মাঠ করে তারপর মেয়ে মাকড়সা যেমন পুরুষ মাকড়সাকে জালে আটকে রাখে, আমিও সঙ্গীতাকে শিখিয়ে দিয়েছি লেলিয়ে দিয়ে অশ্লীল পত্রিকা বার করব। আর অনেক ব্যভিচারের লেখককে আমি এই মুখার্জি ম্যানশনে ধরে নিয়ে আসবো। তারা একটার পর একটা উপন্যাস লিখবে, আবার ব্যবসা বাড়বে, আর সেই উপন্যাসগুলো হট কেকের মতো বাজারে বিক্রি হবে, আবার ব্যাংকে জমা হবে লাখো লাখো কোটি কোটি টাকা। আমি তো অনেক হ্যাঁ, কিন্তু ভাস্কর তার যে হাতটা আমি ডাম্পি ড্রেনকে কেটে আনতে বলেছিলাম, কিন্তু এখনো তো সে হাতটা কেটে আনেনি। ডাম্পি আসিয়া গেছে সাহেব, বলেন এখন আপনার কি কাজ? হাতটা কই? হাতটা হ্যাঁ, ভাস্করের ডান হাতটা কই? হাতটা এখনো কাটা হয়নি। কেন কাটা হয়নি ভাস্করের হাত? লেখক বাবু লিখছেন বলে না, ভাস্কর লিখবে না, সে পথে পথে বাটি নিয়ে ভিক্ষে করবে, ভিক্ষে। বাবুর অবতার অনেক রাজার কাছে ভিক্ষা করিয়েছিলেন, লেকিন সেই ভিক্ষার দক্ষিণা দিবার সময় কি হয়েছিল সে বলি রাজা বাবুর অবতার বলি রাজার কাছে পা দিয়ে এত বড় সাহস তোর, তুই কেন আমার কথার অমান্য করেছিস? কেন কেন কেন? এই ডাম্পে যান আর আপনার কোনো হুকুম মানবে না। আমি কি ভুল শুনলাম? नहीं साहब, আপনি ঠিকই শুনিয়াছেন। ঠিক শুনেছি মানে? হ্যাঁ ঠিক শুনিয়াছেন। আজ আমি আপনার নকরি ছড়িয়া নিলাম। তোকে আমি গুলি করবো সরকার। আপনার
लेकिन ये काम हमें कर देगा इतना दिन আমি আপনার নিমক খাইয়াছি আপনি নিমক খারাপ বলে আমি কখনোই নিমক খারাপি করতে পারবে না আমি আমি সফল বাবু बाबूजी आपसे ओ बाबूजी अपना ऊपर वाला और हमें सिर्फ रिक्शा वाला জানকি যে কাজ করতো তুমি সে কাজ করতে পারবে জরুর পারবে স্যার মানুষ কোন করতে পারবে মানুষ কোন আমি শিক্ষিত যা করছে সেই ওসব কাজ আমার কাছে জলফা একটা সুন্দরী মেয়ে যে মেয়েটাকে আমি চাই অথচ সে আমাকে ধরা দিচ্ছে না তুমি কি তাকে বশ করে এনে দিতে পারবে বস আপনি হুকুম করলে পূবের সূর্যটা আমি পশ্চিমে উঠিয়ে দিতে পারি স্যার একটা হাত কেটে এনে দিতে পারবে হাত কারণ আমার জীবনে এখন অনেক রাত हाथी का दांत आदमी का हाथ তুমি পাশের ঘরে চলে যাও ঠিক সময়ে তোমার সঙ্গে হবে আবার মুলাকাত শুনুন স্যার শুনুন আপনি আমাকে দিয়ে যা খুশি করে নিতে পারেন কোনো কাজ করতে আমি ভয় পাই না কারণ শিক্ষা আমার ভাগ্যের উপরে পড়েছে বাচ্চা খা তাই আমার কঠিন প্রতিজ্ঞা আজ থেকে আমি শিক্ষার উপর সত্যের উপর আলোর উপর শুধু করবো আঘাত মিস্টার সাগর রায় বলুন স্যার প্রশান্ত মহাসাগরে ঢেউ থাকে না ঢেউ তোমাকে আজ থেকে হতে হবে আটলান্টিক মহাসাগর আজ থেকে তোমাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চলতে হবে বলেন তো আজ থেকে আমি হয়ে যেতে পারি আটলান্টিক মহাসাগরের বারমুডা ট্যাঙ্গেল আমি শুনেছি সঙ্গীতা নাকি তোমার সঙ্গে বারে গিয়েও মদ খায়নি না স্যার কাল গেছে তার ভালোবাসার রবিবার ক্যাবিনেট ডান্স ডাকেনি ক্যাবিনেট ডান্স না স্যার না হঠাৎ তার অনুযায়ী হয়েছে ওইসব ব্যাপারে তুমি শুনেছো কাল সঙ্গীতা কেঁদেছে আমার মনে হয় কাল থেকে সে তার জীবন বিনায় আগের সুর বেঁধেছে তাকে আগে সুর বানতে দেয়া হবে না থাকতে দেয়া হবে না তাকে আগে সুরের সরগম আবার সামনে তুমি আজই তাকে তুমি মদ খাবে মদ খাবে না স্যার খাবে না কারণ শুনেছি কাল পার্কে নাকি সঙ্গীতা নামে একটা ভদ্র মহিলার সাথে তার পরিচয় হয়েছে তাতে কি হয়েছে মেয়ের জীবনের মৌমাতে মিলে গেছে তাই সঙ্গীতা আজ আমার সাথে একটি কথা বলেনি স্যার তবে বলাবে মিস্টার সাগর রায় তুমি তাকে দিয়ে কথা বলাবে জোর করে তুমি তাকে কাছে টেনে নেবে কারণ ভাস্করের এগেন্স্টে ডিভোর্স শুট করে আমি তোমার সঙ্গেই তার আবার বিয়ে দিতে চাই তাহলে এক কাজ করো মিস্টার প্রকাশ বাবু সাগর বাবুর সঙ্গে সঙ্গীতার বিয়ে দেওয়ার আগে তুমি নিজে একটা বিয়ে করে ফেলো সে তো করতেই হবে আমি বিয়ে না করলে তাহলে কান্না চাপ দেবার ছল করে ওই ছোট বাবু কার একটা মেয়েকে আপনার ঘরের পাশে ঘরে আটকে রেখেছিল কেন বেশ করে ছেড়ে দিয়েছে সেটা আধুনিক সাহিত্যের প্রয়োজনে ঠিক আছে সাগর রায় তোমার অনেক অপরাধ আমি সহ্য করেছি কিন্তু আর নয় সে কি আরে আমি যে আপনার দিদির নতুন হবু বর একটি চোর মেরে তোমার মুখটা ভেঙে দেবো জানোয়ার সঙ্গীতা দাদা আজ ভাই ফোটা
চমৎকার দিন, নারী জীবনের সর্বশ্রেষ্ঠ স্নেহের দিন। আজকের এই শুভ দিনে আমি নিজের হাতে আমার 3 ভাইকে ফোঁটা দেব। তাই তুমি এই জানোয়ারটাকে এই বাড়ি থেকে চলে যেতে বলো, নইলে অনেকদিন আগে তুমি যখন ভাস্কর বাবুকে দুটো মেরে বাড়ি থেকে বার করে দিয়েছিলে, আমিও তেমনি ছাগল রেখে গলা থাকতে বাড়ি থেকে বার করে পারবে না বেচতে পারবে না, কারণ দারুণ আপনার মহিষাসুরের পাশে দাঁড়িয়েছে এই দানব সেনাপতি রক্তাসুর। তুই শুধু রক্তাসুর নয় রে জানোয়ার, তুই নেপোলিয়ন বোনাপার্টের বাপের সঙ্গে বিশ্বাসঘাতক ব্রুটাস। সাগর ওই সঙ্গীতাকে তুমি মত না দাদা না। না না, আমি এই হারাম জাদার চোখ করতাম। আজ মুখার্জি ম্যানশনে ভাতৃদ্বিতীয়ার উৎসবের কি ঘটা। ওরে ভাই নিশি, ওই জুয়া চন্দনের বদলে দূর থেকে নিয়ে যা ভাই কতদিনের হাতে পিড়িতে মনের ঘটা। দুনিয়াটা শুধু স্বার্থে